হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি কালো পর্দার ওদিকের দ্বিতীয় পর্ব নিয়ে। গল্প শুরু করার আগে যথারীতি মনে করিয়ে দিই, যদি গল্প এবং গল্প পাঠ ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে শুরু করি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কালো পর্দার ওদিকের দ্বিতীয় পর্ব। দীপু গুড়ি মেরে মেরে এগোতে লাগলো সামনের দিকে। প্রথমে যতটা অন্ধকার মনে হয়েছিল, বাগানের ভেতরটা তত অন্ধকার নয়। আবছা মতন এক এক জায়গায় রোদ্দুর এসে পড়েছে বর্ষার ফলকের মতন। মাঝে মাঝে কাঁটার খোঁচা লাগছে দীপুর পিঠে। দূর থেকে ইরানি ডাকল, এই দীপু, বেশি দূর যাসনি, এবারে চলে আয়। দীপু উত্তর দিল না। সে দেখতে পেল এখানেও এক জায়গায় দুটো গাছ উপড়ে ফেলা হয়েছে। গাছ দুটো অন্য গাছের গায়ে হেলান দিয়ে পড়ে আছে। দুটোর গোড়াতেই বেশ বড় গর্ত, কেউ শাবল দিয়ে খুঁড়েছে। দীপু বুঝতে পারল না এইভাবে লেবু গাছগুলোকে মেরে ফেলে কার কি লাভ। তারপরই সে দারুণ চমকে উঠল, চিৎকার করে বলল, দিদি দিদি, মধুদাকে একবার শিগগির এখানে পাঠিয়ে দে। ইরানি জিজ্ঞেস করল, কি হয়েছে, কি দেখলি ওখানে? দীপু বলল, জ্যাঠামশাই। সামনেই আর একটা জায়গায় 4-5টা গাছ উপড়ে কিছুটা জায়গা ফাঁকা করা হয়েছে। সেইখানে উপুড় হয়ে পড়ে আছে একটা মানুষের দেহ, ধুতি পরা, খালি গা। দীপুর বুকের মধ্যে ধরাস ধরাস করছে। 3 দিন ধরে জ্যাঠামশাই পড়ে আছেন এখানে। বেঁচে আছেন না মরে গেছেন? দীপু ছুতে সাহস পাচ্ছে না। সে আস্তে আস্তে ডাকল, জ্যাঠামশাই, জ্যাঠামশাই। প্রথমে ছুটে এলো রঘু। দীপুর পাশে পৌঁছে বলল, ওমা, কি হয়েছে, মেরে ফেলেছে? দীপু রঘুকে বাধা দিয়ে বলল, বেশি কাছে যাবি না, আগে পুলিশ এসে দেখবে। দেখ তো এখানে কারুর পায়ের দাগ আছে কিনা। মধু অন্য একটা দিক থেকে ঘুরে এসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল বাগানের মধ্যে। দীপুকে প্রথমটায় দেখতে না পেয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করল, কোথায় গো দীপু বাবু, কোথায় তুমি, কি হয়েছে? দীপু বলল, এই যে এদিকে আসুন। মধু কাছে আসার পর দীপু বলল, আপনারা বাগানটা ভালো করে খুঁজে দেখেননি? 3 দিন ধরে উনি এখানে পড়ে আছেন। মধুর ভুরু কুঁচকে গেল। তারপর বলল, এ কে? মধু এগিয়ে যাবার চেষ্টা করতেই দীপু বলল, এখন ছোবেন না, আগে পুলিশ আসুক। মধু বলল, এ তো বড় বাবু নয়। রঘু বলল, ও দাদা বাবু, লোকটা বেঁচে আছে, নিঃশ্বাস ফেলছে। মধু ধমক দিয়ে বলল, এই তুই কে রে? এবারে লোকটি মুখ ফেরালো। জায়গাটায় আলো কম বলে দীপু আগে বুঝতে পারেনি। লোকটার মুখ ভর্তি দাড়ি, মাথা চুলও জটা পাকানো। লোকটি বলল, আহ, বড্ড জ্বালাতন করো, কোথাও একটু নিশ্চিন্তে ঘুমোবার জো নেই? মধু বলল, যাচ্ছালে, এ তো পাগলা মুর্শেদ। এই বেটা, তুই এখানে কি করছিস? দীপু একেবারে হতবাক। সে যেন ধরেই নিয়েছিল যে সে জ্যাঠামশায়ের মৃতদেহ আবিষ্কার করেছে। কষ্ট হবার বদলে তার উত্তেজনা হচ্ছিল অনেক বেশি, কেননা এত বড় একটা কৃতিত্ব তার একার, কিন্তু তার বদলে একটা পাগল। কাটার ভয় দমন করে ইরানিও চলে এসেছে ভেতরে। অনেকখানি ভুরু তুলে জিজ্ঞেস করল, এ কি, এখানে একজন লোক রয়েছে, এ কে? মধু বলল, ও একটা পাগল। দাড়িওয়ালা লোকটি মুখ ভেঙচিয়ে বলল, আমি পাগল না তোর বাপ পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। রঘু হিহি করে হেসে উঠল। ইরানি তার দিকে কটমট করে তাকাতেই মাঝপথে থেমে গেল সে। ইরানি জিজ্ঞেস করল, এই লোকটি এখানে কি করছে? এইসব গাছ ও তুলে ফেলেছে? মধু জিজ্ঞেস করল, এই মুর্শেদ, তুই এতগুলো গাছ মেরেছিস কেন রে হতভাগা? আজ মেরে তোকে শেষ করব।
লোকটি সদর্পে উঠে দাঁড়িয়ে বলল, আমি হতভাগা না তুই হতভাগা? আমি গাছ মারবো কেন রে? গাছকে যারা কষ্ট দেয় তারা কি মানুষ? তারা সব ভূত। তারপর সে ইরানির দিকে ফিরে বলল, বুঝলে দিদি, এখানে এসে দেখলুম কতগুলান তাজা তাজা গাছ বুয়ে পড়ে আছে, তাই দেখে বড় কষ্ট হলো। একটুখানি কাঁদলুম বসে বসে, তারপর কখন জানি ঘুম এসে গেল। ইরানি জিজ্ঞেস করল, আপনি এই লেবু বাগানের মধ্যে এসেছিলেন কেন? লোকটি বলল, আমি তো এখানে প্রায়ই আসি, বেশ নিরিবিলি শান্ত জায়গা, ঘুমিয়ে আরাম, কেউ ডিস্টার্ব করে না। দীপু চমকে উঠল। লোকটি ইংরাজি জানে? চেহারা দেখলে বিশ্বাস হয় না, মনে হয় সাধারণ চাষাভুষো। মধু ধমক দিয়ে বলল, ব্যাটা, এটা তোর ঘুমোবার জায়গা? এত দামি দামি সব গাছ। লোকটা বলল, বেশ করব, আমার যেখানে ইচ্ছে ঘুমোবো। বড়বাবুর সঙ্গে একবার দেখা হয়েছিল, বড়বাবু বলেছিলেন, তা বেশ বেশ, তোর ইচ্ছে হয় তো ঘুমোবি এখানে। লেবু পাতার বাতাস লাগলে শরীর ভালো হয়। বড়বাবু আমাকে পারমিশন দিয়েছেন। ইরানি জিজ্ঞেস করল, এই সব গাছ কে নষ্ট করেছে আপনি জানেন? লোকটি ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, ওই ওরা। সে পেছন দিকে বুড়ো আঙুল দেখালো। ইরানি জিজ্ঞেস করল, ওরা মানে কারা? সে তোমরা বুঝবে না দিদি, তাদের চেনা বড় মুশকিল। তারা কি এই গ্রামেরই লোক? কি যে বলো, তারা এই গ্রামের হতে যাবে কেন? তারা কোথা থেকে আসে, কোথায় যায়, তা কেউ জানে না। তবে আমার চোখকে ওরা ফাঁকি দিতে পারে না, আমি সব বুঝি। হুম 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 হুম। মধু নিজের মাথার চারপাশে একটা আঙুল ঘুরিয়ে বোঝালো যে লোকটির মাথা একেবারে খারাপ। লোকটি হঠাৎ মাথা নিচু করে এক দৌড় লাগালো। মধু বলল, আমার সন্দেহ হচ্ছে এই যে গাছগুলোকে সব উপড়ে ফেলেছে, এসব ওই পাগল মুর্শেদেরই কাণ্ড। পাগল ছাড়া এমন দামি দামি গাছ কে নষ্ট করবে বলুন? দীপু অনেকক্ষণ কোনো কথা বলেনি। এবারে সে বলল, গাছের গোড়াগুলো অনেকখানি করে খোঁড়া হয়েছে, ওর কাছে শাবল টাবল তো কিছু ছিল না। মধু বলল, এখানে কোথাও শাবল লুকিয়ে রেখেছে হয়তো। তাছাড়া ওর হাতের নখ লক্ষ্য করেছেন কত বড়? ইরানি বলল, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো বাইরে যাই। ওরা লেবু বাগান থেকে বেরিয়ে আসার পর ইরানি বলল, এইরকমভাবে বাগানে যখন তখন লোক ঢুকে আসতে পারে, তাহলে তো সব লেবু চুরি হয়ে যেতে পারে। মধু বলল, এমনিতে তো এদিকে কেউ চুরি টুরি করতে আসে না। গাছে যখন লেবু ছিল তখন অবশ্য রাতে আমরা পাহারা দিয়েছি, কিন্তু পাগলকে কি করে আটকানো যায় বলুন? ও মাঝে মাঝেই আসে। বড়বাবু ওকে পছন্দ করতেন। ওই মুর্শেদ আগে এখানকার প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, তারপর হঠাৎ পাগল হয়ে যায়, একেবারে যা তা পাগল। ও নাকি দিন দুপুরে ভূত দেখতে পায়, ভূতের সঙ্গে কথা বলে। ইরানি বলল, আচ্ছা, ওর সম্পর্কে পরে শুনবো, এখন তো একটা টেলিগ্রাম পাঠাবার ব্যবস্থা করতে হয়। দীপু বলল, তাহলে আজকের রাত্রিটা এখানেই থেকে যাব তো? ইরানি বলল, শুধু আজকের রাত্রির কেন, আমরা জ্যাঠামশায়ের খোঁজ নিতে এসেছি, খোঁজ না নিয়ে ফিরবো কি করে? দীপু বলল, তাহলে একটা কাজ করা যাক, টেলিগ্রামে তো সব কথা লেখা যাবে না, বরং আমরা রঘুকে ফেরত পাঠিয়ে দিই, ও গিয়ে মাকে সব খুলে বলতে পারবে। তুই একা একা যেতে পারবি না রঘু? রঘু মুখ গোজ করে বলল, না, আমি যাব না। ইরানি হুকুমের সুরে বলল, হ্যাঁ, তোকে যেতে হবে, দীপু ঠিকই বলেছে। রঘু বলল, আমি একা গেলে হারিয়ে যাব। দীপু বলল, অমনি চালাকি হচ্ছে, তুই যে বলেছিলি তুই তোর দেশের বাড়িতে একা একা যেতে পারিস ট্রেনে চেপে। রঘু বলল, সে তো অন্য লাইন। ইরানি মধুকে বলল, রান্না হয়েছে কিনা দেখুন তো, রঘুকে আগে খাইয়ে পাঠিয়ে দিতে হবে। রান্না তৈরি, সকলেই একসঙ্গে খেতে বসে গেল। গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা আর ডিমের ঝোল। এক্ষুনি রাধে বেশ ভালো, কিন্তু
মুখটা গোমড়া। দীপু আর ইরানির এখানে থেকে যাওয়া যেন তার পছন্দ নয়। একবার সে বলেই ফেলল, বড়বাবু নেই, তোমরা ছেলে মানুষ এখানে থাকবে, আবার যদি কোনো বিপদ টিপদ হয়। ইরানি বলল, আপনি যত ছেলে মানুষ ভাবছেন আমরা তত ছেলে মানুষ নই। এক কড়ি ঠাকুর অবজ্ঞার সঙ্গে বলল, খাওয়া দাওয়া চুকে যাওয়ার পর রঘুর গায়ে মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেওয়া হলো কলকাতার দিকে। তারপর ইরানি খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কথা জিজ্ঞেস করতে লাগলো কেষ্ট আর এক কড়িকে। দীপুর মনটা একটু খারাপ হয়ে গেছে, তার মাথাটা কেমন যেন ভূতা ভূতা লাগছে, কিছুতেই বুদ্ধি খুলছে না। ব্যাপারটা সে বুঝতে পারছে না কিছুই। জ্যাঠামশাই হঠাৎ কোথায় চলে যেতে পারেন? লেবু বাগানে পাগলটিকে দেখে দীপুর অতখানি ভুল হলো কেন? লোকটি কি সত্যি পাগল? কথা শুনে তো পাগলামির কোনো লক্ষণ বোঝা গেল না। বারান্দায় বসে দীপু এক দৃষ্টে চেয়ে রইল আজ ঝলসানো পেয়ারা বাগানটার দিকে। এরকম তাকিয়ে থাকতে থাকতে দীপু হঠাৎ কোনো দৃশ্য দেখতে পায় যা অন্য কেউ দেখে না, কিন্তু এখন সেরকম কিছুই হচ্ছে না। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। তারপরেই অসংখ্য ঝুমঝুমির মতন শোনা যেতে লাগলো ঝিঝির ডাক। কাছাকাছি কোনো বাড়ি নেই বলে চারদিকে একেবারে খুটখুটে অন্ধকার। একসময় ইরানি এসে জিজ্ঞেস করলো, কি রে, তুই অমন চুপ করে বসে আছিস, কি ভাবছিস? দীপু বলল, ভাবছি কাকা বাবুকে একটা চিঠি লিখলে কেমন হয়। ইরানি অবাক হয়ে বলল, কাকা বাবু? কাকা বাবু আবার কে? আমাদের তো কোনো কাকা নেই। দীপু বলল, ধুৎ, সে কথা বলছি না, বলছি সন্তুর কাকা বাবুর কথা। উনি কত কঠিন কঠিন সব রহস্যের সমাধান করেছেন। কাকা বাবুকে যদি সব কথা জানিয়ে চিঠি লেখা যায় তাহলে উনি এখানে আসবেন না। বাইরে একটা সাইকেলের বেলের ক্রিং ক্রিং শব্দ শোনা গেল। তারপর কে যেন হাঁক দিল, কেষ্ট, কেষ্ট আছিস নাকি? কেষ্ট কাছাকাছি বোধহয় নেই, সে উত্তর দিল না। ইরানি নেমে এলো বারান্দা দিয়ে। পুলিশের পোশাক পরা একজন লোক সাইকেল থেকে নেমে দাঁড়িয়েছেন। বেশ মোটাসোটা চেহারা, মাঝারি বয়স, হরতনের গোলামের মতন পুরুষ্টু একখানা গোফে, ঠোঁট প্রায় ঢাকা। লোকটির ভুরু দুটোও বেশ মোটা মোটা। ইরানিকে দেখে বেশ অবাক হয়ে সেই মোটা ভুরু দুটো ধনুকের মতো বাঁকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে গো? তোমায় তো আগে দেখিনি। ইরানি বলল, এটা আমার জ্যাঠামশাইয়ের ফার্ম, আমি আমার ভাই কলকাতা থেকে আজ দুপুরে এসেছি। এই সময় মধু রান্নাঘরের দিক থেকে ছুটতে ছুটতে এসে বলল, দারোগা বাবু এসেছেন, বসুন বসুন। ওরে এক করি, একটা চেয়ার নিয়ে আয়। দীপু তার দিদির গা ঘেঁষে দাঁড়িয়েছে। এত কাছ থেকে কোনো পুলিশের লোককে সে আগে দেখেনি। দারোগাবাবুর চেহারা দেখে বেশ ভালো মানুষ মনে হয়। দীপুর বড় মামার মুখখানা ঠিক এই রকম। তাদের পাড়ার দর্জি সুন্দর আলীর চেহারার সঙ্গেও অনেকটা মিল আছে। বড় মামা আর সুন্দর আলী দুজনেই ভালো লোক। এই রকম লোক কি চোর ডাকাতদের শায়েস্তা করতে পারে? দারোগাবাবু মধুকে বললেন, তোদের এখান থেকে নাকি একটা সাইকেল চুরি গেছে। চালতাডাঙ্গার হাটে 3টে সাইকেল ধরা পড়েছে। থানায় গিয়ে দেখে আসিস তো তোদের সাইকেলটা ওর মধ্যে আছে নাকি। এক করি একটা চেয়ার পেতে দিল দারোগাবাবুর জন্য। তারপর বলল, আপনারা শুধু সাইকেল চুরিই ধরতে পারেন, বড়বাবু যে কোথায় গেলেন তার খোঁজ তো এখনো দিতে পারলেন না। দারোগাবাবু আবার অবাক হয়ে বললেন, বড়বাবু কেন, তার কি হয়েছে? এবারে মধু মুখ কাচুমাচু করে বলল, আগে বড়বাবুকে যে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত্রিরে উঠে একলা একলা বাইরে বেরোলেন, তারপর থেকেই। দারোগাবাবু বললেন, সে কি, উনি আবার কোথায় যাবেন? কবে থেকে পাওয়া যাচ্ছে না? আমায় কেউ খবর দেয়নি। মধু বলল,
আগে হ্যাঁ, আমি থানায় জানিয়ে এসেছি, আপনি তখন ছিলেন না। দারোগাবাবু বললেন, এ বড় আশ্চর্যের কথা। এত বড় মানুষটা এমনি এমনি যাবেন কোথায়? হঠাৎ কলকাতায় চলে যাননি তো? মধু ইরানির দিকে হাত দেখিয়ে বলল, এই তো বড়বাবুর ভাইজি এসেছে কলকাতা থেকে, এনারাও কোনো খবর জানেন না। দারোগাবাবু বললেন, হয়তো কলকাতায় গেছেন অন্য কোনো কাজে, হোটেলে উঠেছেন। ইরানি বলল, জ্যাঠামশাই কলকাতায় গেলে প্রথমে আমাদের বাড়িতেই আসেন, হোটেলে উঠবেন কেন? এক করি বিদ্রুপের সুরে বলল, যত সব উল্টোপাল্টা কথা। বড়বাবু রাত দুপুরে কলকাতায় যাবেন কি উড়োজাহাজে? সে সময় কি কোনো বাস আছে না ট্রেন আছে? হঠাৎ দীপুর মনে হলো এই এক কুড়ি নামের লোকটি বোধহয় কিছু জানে। সব কথা সে খুলে বলছে না। লোকটির সাহসও আছে, নইলে দারোগাবাবুর সামনে এরকমভাবে কথা বলতে পারে? দারোগাবাবু এক কুড়ির কথা গায়ে মাখলেন না। মধুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কোনো চিঠি বিটি লিখে যাননি? তোকে সেদিন এমন কোনো কথাও বলেননি যে হঠাৎ কোথাও যেতে হতে পারে? মধু বলল, সেদিন তো বড়বাবুর পায়ে চোট লেগেছিল, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, রাত্রিরে শুয়ে পড়েছিলেন তাড়াতাড়ি। তোদের একটাই তো মোটে সাইকেল ছিল, খুঁড়িয়ে খুঁড়িয়ে উনি বেশি দূর তো হেঁটে যেতে পারবেন না। পায়ে চোট লেগেছিল কি করে? আগে তা জানি না, আমি একটু বাইরে গেছলুম, সন্ধেবেলা ফিরে এসে দেখি বড়বাবু পুকুর ঘাটে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারপর ওনার জ্ঞান ফিরে এলো, কিন্তু ভালো করে হাঁটতে পারছিলেন না। হ্যাঁ, এত সব কাণ্ড ঘটে গেছে অথচ আমি তার কিছুই জানি না। দীপু বলল, এখানকার লেবু বাগানের ৮-১০টা গাছ কে যেন উপড়ে ফেলেছে। জ্যাঠামশাই রাত্রিরে উঠে লেবু বাগানে গিয়েছিলেন। বড়বাবু বললেন, লেবু গাছ উপড়ে ফেলেছে? কে এসব করেছে? এমন ভালো জাতের লেবু এ তল্লাটে আর কোথাও হয় না। এক কড়ি বলল, বড়বাবু রোজ রাতেই লেবু বাগানের ধারে কিছুক্ষণ বসে থাকতেন। আমাকে বলেছিলেন রাত্রিরে লেবু পাতার গন্ধ নিঃশ্বাসে নিলে মন ভালো থাকে। আমিও ঘুমোবার আগে কিছুক্ষণ ওখানে গিয়ে বসে থাকি। দারোগাবাবু এবারে এক কুড়ির দিকে ফিরে বললেন, সেই রাতেও গেছিলে? এক কুড়ি ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। তোমাদের বড়বাবুকে সেখানে দেখেছিলে? হ্যাঁ, তাও দেখেছি। তারপর? কি তারপর? বড়বাবুকে দেখার পর তুমি কি করলে? উনি কোথায় গেলেন তা দেখলে না? ওনার সঙ্গে তুমি কথা বলেছিলে? না, কথা বলিনি। বড়বাবু ব্যস্ত ছিলেন। ব্যস্ত ছিলেন মানে? বড়বাবু লেবু গাছগুলোর সঙ্গে কথা বলছিলেন। গাছের সঙ্গে কথা বলছিলেন? হ্যাঁ। অমন অবাক হয়ে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে দেখছেন কি? গাছের সঙ্গে বুঝি কথা বলা যায় না? যারা পারে তারাই বলে। আমিও আগে পারতাম, এখন ভুলে গেছি। দারোগাবাবু মধুকে জিজ্ঞেস করলেন, এই পাগলটাকে তোদের বড়বাবু একটা হাট থেকে ধরে এনেছিলেন না? মধু কোনো উত্তর দিল না। এক করি বলল, আমি পাগল? তাহলে দুনিয়ায় আর ভালো রইল কে? আমি সব সত্যি কথা বলি কি না তাই লোকের কানে ব্যাকা ব্যাকা শোনায়। যাকে যাক, আপনি চা খাবেন তো? চায়ের সাথে আর কি খাবেন? মুড়ি আর ডিম সেদ্ধ? দারোগাবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, না, কিছু খাবো না, পেটটা ভালো নেই। এসেছিলাম কয়েক গন্ডা গন্ধ লেবু নেবার জন্য। আছে নাকি রে? মধু বলল, লেবু তো সব বেচে দেওয়া হয়েছে, দুটো একটা ঘরে আছে বোধহয়, এনে দেবো? দারোগাবাবু বললেন, তাই দাও, দেখি খোঁজ খবর নিয়ে। অত বড় মানুষটা তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। এক করি বলল, তাও পারে, কত মানুষ হাওয়ায় মিলিয়ে যায়। দারোগাবাবু বললেন, বটে। শোনো হে, তুমি কাল সকালে আমার সঙ্গে একবার থানায় দেখা করবে। এবার এক করি হঠাৎ ভয় পেয়ে গেল। মুখ শুকনো করে বলল, হ্যাঁ আমি? না না না, আমি থানা টানায় যেতে পারবো না। ওসব জায়গায় যেতে আমার ভালো লাগে না। দারোগাবাবু বললেন, নিজের থেকে যদি না যাও তাহলে সেপাই পাঠিয়ে তোমার কোমরের দড়ি বেঁধে নিয়ে যাওয়া হবে। সেটা কি ভালো লাগবে? নিজেই চলে এসো, তোমার সঙ্গে একটু কথাবার্তা আছে।
তারপরে ইরানির দিকে ফিরে জিজ্ঞেস করলেন, তোমরা কি রাত্রিরে এখানেই থাকবে নাকি? ইরানি বলল, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের খোঁজ না পেলে আমরা এখান থেকে যাচ্ছি না। দারোগাবাবু বললেন, সাবধানে থেকো, দিনকাল ভালো নয়, চলি। ওহে এক করি, কাল সকালে ঠিক এসো কিন্তু। সাইকেলের মুখটা ঘোরালেন দারোগাবাবু। তারপর অত বড় চেহারা নিয়েও বেশ টপ করে উঠে পড়লেন সাইকেলে। এক করি দাঁত মুখ খিচিয়ে আপন মনে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো দারোগাবাবুর উদ্দেশ্যে। মধু বলল, অত ঘাবড়াচ্ছ কেন? দারোগাবাবু মানুষ ভালো, মারধর তো করবেন না। দেখা করতে বলেছেন, একবার ঘুরে এসো কাল সকালে। ইরানি আর দীপু উঠে এলো বারান্দায়। সন্তুর কাকাবাবুকে দীপু চিঠি লেখা শুরু করেও শেষ করতে পারেনি, একটু পরে লিখলেও হবে। দীপু বারান্দা থামে ঠেস দিয়ে তাকিয়ে রইল বাইরের দিকে। হঠাৎ এই ঘরের বারান্দায় আর রান্নাঘরের সব কটা আলোই নিভে গেল একসঙ্গে। নিশ্চয়ই লোডশেডিং। উঠোন থেকে মধু চেঁচিয়ে বলল, একটু অপেক্ষা করো, আমি হ্যারিকেন জেলে দিচ্ছি। ইরানি জিজ্ঞেস করল, এই দীপু, তুই টর্চ আনিসনি? দীপু বলল, আমি কি জানি, তুমি তো জিনিসপত্র গুছিয়ে এনেছ। ইরানি বলল, জ্যাঠামশাইয়ের নিশ্চয়ই টর্চ আছে, মধুদা এলে খুঁজে দেখতে হবে। দীপু টর্চের জন্য অপেক্ষা করল না। সে মনে মনে ঠিকই করে ফেলেছে, রাত্রিরে সে একা একা আর একবার লেবু বাগানে যাবে। এখন অবশ্য বেশি রাত হয়নি, মাত্র 7টা কি 7:30 বাজে। সে এগিয়ে গেল রান্নাঘরটার দিকে। এক করি হ্যারিকেন বা মোম জ্বালেনি, বসে আছে জ্বলন্ত উনুনের সামনে, আপন মনে বিড়বিড় করে যাচ্ছে। দীপুর পায়ের শব্দ পেতেই বেশ জোরে বলে উঠল, কে কে ওখানে? দীপু বলল, আমি। এক করি কড়া গলায় বলল, এখানে কি চাই? এর মধ্যে আবার খিদে পেয়ে গেছে নাকি? এখন কিছু হবে না। দীপু বিনীতভাবে বলল, না এক করিদা, আমার খিদে পায়নি, এমনি তোমার সঙ্গে গল্প করতে এলুম। আমি গল্প টল্প কিছু জানি না, আমি মরছি নিজের জ্বালায়। বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 49। হে, আমায় নিয়ে টানাটানি। দীপু চুপ করে দরজার কাছে দাঁড়িয়ে রইল। খানিক বাদে এক করি আবার বলল, কি চাই আমার কাছে, খুলেই বলো না। দীপু বলল, এক করিটা, তুমি রাত্রির বেলা লেবু বাগানে যাও, আজ রাত্রিরে আমায় নিয়ে যাবে তোমার সঙ্গে? এক করি বলল, না, আবার কি ঝঞ্ঝাট টঞ্ঝাট হবে, ও সবের মধ্যে আমি নেই। দীপু বলল, আচ্ছা, তুমি যে বললে যে জ্যাঠামশাই লেবু গাছগুলোর সঙ্গে কথা বলতেন, কি কথা বলতেন তুমি শুনেছিলে? এক করি কয়েক মুহূর্ত চুপ করে থেকে তারপর বলল, হ্যাঁ শুনেছি। সেদিন উনি লেবু গাছগুলোর গায়ে হাত বুলিয়ে বুলিয়ে জিজ্ঞেস করছিলেন, ওগো আমায় বলো না, আমার পেয়ারা বাগানটা কে পুড়িয়ে দিল? তোমরা ঠিক জানো, তোমরা তো দেখেছ। এক কড়ির কথার মাঝখানেই বাইরে কামান গর্জনের মতন প্রচণ্ড একটা শব্দ হলো। দীপু ভয় পেয়ে কেঁপে উঠে দৌড়ে চলে এলো এক কড়ির কাছে। এক কড়ি বলল, আবার কোথায় বাজ পড়ল? কদিন ধরেই দেখছি যখন তখন মেঘ আর বৃষ্টি আর বজ্রপাত, খুবই অলক্ষণে ব্যাপার, খুবই অলক্ষণে। ঝমঝম করে শুরু হয়ে গেল বৃষ্টি। সত্যি একটু আগে আকাশে তারা দেখা যাচ্ছিল, বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছে ঘন ঘন। রান্নাঘরের মধ্যে দীপু এক কড়ির গা ঘেঁষে বসে রইল। বাইরে খুটখুটে অন্ধকার, তার মধ্যে বিদ্যুতের চমক আর বৃষ্টির শব্দ, কীরকম যে গা ছমছম করে। অথচ দীপু তো এমনিতে তেমন ভীতু নয়, ভয় পাচ্ছে বলে নিজের ওপরেই রাগ হচ্ছে দীপুর। এক করে উঠে গিয়ে জানলার পাশে দাঁড়ালো। বাইরে দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে সে দীপুকে জিজ্ঞেস করল, এইরকম অসময়ে ঘন ঘোর বৃষ্টি হয় কেন বলতে পারো? দীপু এরকম অদ্ভুত প্রশ্ন আগে কখনো শোনেনি, এর উত্তরও জানে না। এক করি বলল, ওরা চায় না এই সময়ে কেউ বাইরে বেরোক, এই সময় ওদের রাজত্ব চলে। দীপু বলল,
ওরা মানে কারা? এক করি চোখ টিপে বলল, সে তোমার না জানাই ভালো। ওদের সঙ্গে দৈবাত দেখা হয়ে গেলে মানুষ পাগল হয়ে যায়, যেমন আমাদের মুর্শেদ মাস্টারের অবস্থা হয়েছে। দীপু হেসে ফেলল। এক করি তাকে ভূতের ভয় দেখাতে চাইছে নাকি? ঝড় বৃষ্টির মধ্যে ভূত বেরোয় এরকম তো কোথাও লেখা নেই। এক করি আবার বলল, ঝড় বৃষ্টিতে কাদের বেশি সুবিধে হয় জানো? গাছগুলোর। তখন গাছগুলো ওদের সঙ্গে কথা বলে। দীপুর মনে হলো সত্যিই তাহলে পাগল, কথাবার্তার কোনো মাথা মুন্ডু নেই, কিংবা ইচ্ছে করে এরকম পাগল সাজছে এক করি। দীপু নিছক কথা চালাবার জন্যই বলল, আচ্ছা এক করিদা, তুমি তো গাছের ভাষা জানো। আগে জানতুম, এখন ভুলে গেছি। আগে তো কথা বলতে, তুমি গাছকে কিছু জিজ্ঞেস করলে তারা কিভাবে উত্তর দেয়? গাছ কি শব্দ করতে পারে? অদ্ভুত তোমার কথা। মানুষ বুঝি শব্দ না করে উত্তর দিতে পারে না? তুমি যে স্কুলে এক্সামিনের সময় প্রশ্নের উত্তর দাও, তখন কি তুমি শব্দ করো, না কাগজ কলমে লেখো? গাছও তেমনি হাওয়ার ওপর ডালপালা দিয়ে লেখে, সেই সব দেখে শুনে বুঝে নিতে হয়। আমার মনে হচ্ছে ওই লেবু গাছটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে, ওখানেই সব কিছু ঘটছে। ঠিক ধরেছ, ওই লেবু গাছগুলোই যত নষ্টের গোড়া। এমন নচ্ছার লেবুর গাছ আমি বাপের জন্মে দেখিনি। ওরাই তো বড়বাবুকে রোজ উত্ত্যক্ত করে মারত। কি বলছো তুমি? ঠিকই বলছি, এসব আমার নিজের চোখে দেখা কি না? তবে তোমাকে যা বলছি, থানার দারোগাকে আমি কিছুই বলবো না। সে আমাকে মারুক ধরুক যাই করুক। কয়েকটা লেবু গাছ ওখানে উপড়ে ফেললো কে, তাও জানো? এবারে একগাল হেসে এক করি বলল, তার জানবো না? আমি নিজেই যে ব্যাটাদের শাস্তি দিয়েছি। তুমি মানে তুমি অত ভালো ভালো গাছ? মোটেই ভালো নয়, ওরা বজ্জাত। মানুষের মধ্যে যেমন হয় তেমনি গাছের মধ্যেও কোনোটা খুব বাজি থাকে। বড়বাবুও সে কথা জানতেন। তুমি একটা জিনিস দেখতে চাও? তোমার সাহস আছে? হ্যাঁ বলো, কি দেখাবে? বৃষ্টিতে ভিজতে পারবে? খুব জোর বৃষ্টি পড়ছে যে। এই তো, পারবে না জানতুম। এই বৃষ্টির মধ্যে বেরোতে আমি ভয় পাই না। আমি আধ পাগলা তো, তাই আমার পুরো পাগল হয়ে যাবার ভয় নেই। থাক বাবা, তোমার গিয়ে কাজ নেই। কোথায় যেতে হবে? ওই লেবু বাগানে। চলো তাহলে। তাহলে এক কাজ করো, আমার টর্চটা দিচ্ছি, ওটা তুমি হাতে নাও, আর এই আলুর বস্তাটা মাথায় দিয়ে নাও, তাতে কম ভিজবে। সেই প্রচণ্ড বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ল দুজনে। দীপুর খালি একটাই চিন্তা, মাথায় না বাজ পড়ে। মাথায় বাজ পড়লে নাকি মানুষ একেবারে পুড়ে ছাই হয়ে যায়। ওই পেয়ারা গাছগুলোর তো কি অবস্থা হয়েছে। এক করি বলল, শোনো, আমি যখন বলবো তখনই শুধু টর্চ জ্বালবে, তার আগে নয়। ওরা এসে দাঁড়ালো লেবু বাগানের ধারে। অন্ধকারে কিছুই দেখা যায় না। বড় বড় বৃষ্টির ফোঁটা গায়ে যেন বিঁধে যাচ্ছে। এক করি দীপুর হাত টিপে ফিসফিস করে বলল, শোনো, শব্দ করো না, কেউ যেন টের না পায় আমরা এখানে আছি। সেই রকমভাবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ওরা। মাথায় আলুর বস্তা দিয়েও বিশেষ কিছু সুবিধে হয়নি। দীপু একেবারে জবে ভিজে গেছে। দীপু ভাবল, এখানে কিছুই ঘটবে না, শুধু শুধু একটা পাগলের পাল্লায় পড়ে সে এখানে বৃষ্টিতে ভিজছে। দিদি নিশ্চয়ই এতক্ষণ খোঁজ করছে তার। হঠাৎ আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটা অতিকায় সাপের মতন বিদ্যুৎ খেলে গেল। নীল রঙের আলোয় যেন চোখ ঝলসে যায়। সেই এক পলকের আলোতেই দীপু দেখল একটা অদ্ভুত দৃশ্য। অতগুলো লেবু গাছের মধ্যে মাত্র 3-4টে লেবু গাছ দারুণভাবে নড়ছে, ঠিক যেন সব ডাল পাতা কাঁপিয়ে শুরু করেছে একটা নাচ, অবিকল মানুষের মতন। বাকি সব গাছ একেবারে শান্ত। পরের মুহূর্তেই আবার অন্ধকার। এক করি বলে উঠল, জালো,
এবার জালো। দীপু শুনতে পেল না, তার চোখে ঘোর লেগে গেছে। এক করেই তাকে ধাক্কা দিয়ে বলল, কি হলো, টর্চ জ্বালো, শিগগির জ্বালো। দীপু বলল, হ্যাঁ কি বলছো? ওর হাত থেকে টর্চ কেড়ে নিয়ে নিজেই জ্বাললো এক করি। এবারে কিছুই দেখা গেল না, সব স্বাভাবিক। ওদেরই মতন সবকটা লেবু গাছ শান্তভাবে চুপচাপ দাঁড়িয়ে ভিজছে। কয়েক মুহূর্ত আগে ওদের মধ্যে 3-4টি যে প্রবলভাবে নাচ শুরু করেছিল, তার কোনো চিহ্নই নেই। এক করি বলল, যা, এখন আর কিছু নেই, যখন দেখবার তখন তো দেখতে পেলে না। দীপু এখনো চুপ করে রয়েছে, কোনো কথা বলতে পারছে না। যা দেখলো একটু আগে, তার মানে কি? গাছগুলো কেন ওই রকম করছিল? কেনই বা থেমে গেল? এক করি বলল, চলো, আর কিছু দেখা যাবে না। ভালোই হয়েছে, দেখলে তুমি তখন কি করে বসতে। দীপুর মনে হলো বাতাসে বোধহয় নানা রকম পর্দা আছে। এক এক সময় তার এক একটা পর্দা সরে যায়, অমনি অন্য রকম কিছু একটা বেরিয়ে পড়ে। আবার কি বিদ্যুৎ চমকাবে না? আবার কিছু দেখা যাবে না? এ কথা ভাবতে ভাবতেই আর একবার বিদ্যুতের আলোয় চিরে গেল আকাশ, কিন্তু এবারে কিছুই দেখা গেল না। অন্ধকারেও যেরকম, আলোতেও গাছগুলো সেই একই। তবু দীপুর জেদ চেপে গেছে। সে বলল, এক করিদা, তুমি ফিরে যাও, আমি আরও কিছুক্ষণ এখানে থাকবো। এক করি বলল, তা হয় না বাছা, তোমাকে কি আমি একা ফেলে যেতে পারি? এসব বড় বিপদের জিনিস। এক করিদা, তুমি কি দেখার কথা বলছিলে? ওই যে 3-4টে গাছ আলাদাভাবে নাচছিল, সেই কথা? তুমি সেটা দেখেছ? ওই গাছগুলো যাদের সঙ্গে কথা বলছিল, তাদের দেখতে পাওনি? কাদের সঙ্গে কথা বলছিল? তারাই তো আসল। তারা চট করে দেখা দেয় না, অনেক সাধ্য সাধনা করতে হয়। আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বুঝবার দরকার নেই, চলো তো। দূর থেকে ইরানির ডাক শোনা যাচ্ছে, দীপু, এই দীপু। সে ডাক যেন কত দূরে। দীপুর ফিরে যেতে ইচ্ছে করছে না। যেমন হঠাৎ বৃষ্টি শুরু হয়েছিল, তেমনি হঠাৎ আবার থেমে গেল। আকাশ একেবারে পরিষ্কার। যে 3-4টে গাছ অস্বাভাবিক ব্যবহার করেছিল, দীপু তাদের চিনে রেখেছে। সেদিক থেকে একবারও চোখ সরায়নি। এবার তার মাথায় একটা ঝোঁক চেপে গেল। সে দৌড়ে লেবু বাগানের মধ্যে ঢুকে তারই একটা গাছকে ধরে পরীক্ষা করতে গেল। সঙ্গে সঙ্গে যেন ইলেকট্রিক শক খেয়ে দীপু ছিটকে পড়ল মাটিতে। ইরানির বৃষ্টি খুব খারাপ লাগে, বিশেষত কলকাতার বাইরে কোথাও গেলে। ঘরের মধ্যে চুপচাপ বসে থাকা ছাড়া আর কিছুই করার নেই। বাইরে এমন অন্ধকার যে বৃষ্টিও দেখা যায় না। ইরানি আজ সারা দিনের ঘটনা ভাবল। একদিনের মধ্যে কত কি কাণ্ড হলো, দেখা হলো কত রকম মানুষের সঙ্গে। কলকাতায় থাকলে দিনের পর দিন নতুন কোনো লোকের সঙ্গে পরিচয়ই হয় না। আর আজ ট্রেনের সেই লোকটা যে ডাকাতের রিভলভারটা নিয়ে চলে গেল, যাওয়ার সময় বলে গেল আবার দেখা হবে। আশ্চর্য ব্যাপার। খানিকটা আগে পুলিশের যে দারোগাটি এসেছিলেন, তিনিও কীরকম অদ্ভুত ধরনের। হঠাৎ কেন এক কড়ির ওপর রেগে গেলেন? অবশ্য এক কড়ির মতন পাগলাটে মানুষও ইরানি আগে দেখেনি। জ্যাঠামশাই কোথায় চলে গেলেন তা ইরানি কিছুই বুঝতে পারছে না। এখানকার লোকেরা কেমন যেন উল্টো পাল্টা কথা বলছে। বাজ পড়ে পেয়ারা বাগানটা অনেকটা পুড়ে গেছে, লেবু বাগানের কয়েকটা গাছকে যেন উপড়ে ফেলেছে। এর সঙ্গে জ্যাঠামশায়ের অদৃশ্য হয়ে যাওয়ার কি সম্পর্ক? ইরানি ভেবে চিনতে দেখল, জ্যাঠামশায়ের খোঁজ করার ব্যাপারে সে আর দীপু কিছুই করতে পারবে না। গল্পের বইতে শখের ডিটেকটিভরা কত সব রহস্যের সমাধান করে ফেলে। ইরানি নিজেও ভেবেছিল এখানে এসে অনেক ক্লু পেয়ে যাবে, কিন্তু এখন বুঝতে পারছে এসব কাজ সহজ নয়। কাল সকালেই চলে যেতে হবে এখান থেকে। জ্যাঠামশায়ের খবর নিতে আসা হয়েছিল, খবর এটাই পাওয়া গেল, জ্যাঠামশায়ের কোনো খবর নেই। এখন বাবা যা হোক ব্যবস্থা করবেন। বিকেল পর্যন্ত ইরানির ইচ্ছে ছিল এখানে কয়েকদিন থেকে গিয়ে
যে করেই হোক জ্যাঠামশাইকে খুঁজে বার করে তারপর ফিরবে কলকাতায়। কিন্তু রাত্রিবেলা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে খানিকটা বসে থেকে সে বেশ ভালো করেই বুঝতে পারল যে এই রকম গ্রামে তাদের মতন শহুরে ছেলেমেয়েরা এসে কোনো রকম সুবিধে করতে পারবে না। দীপু কোথায় গেল? মধুদাকেও কাছাকাছি কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। বৃষ্টিতে আর কোনো শব্দ নেই, শুধু কোয়াও কোয়াও করে মোটা মোটা ব্যাঙেদের ডাক শোনা যাচ্ছে। এত ব্যাঙ ধারে কাছেই আছে নাকি? ব্যাঙ থাকলেই নাকি সাপ থাকে? ইরানি বারান্দার কাছে এসে দাঁড়ালো। তার একটুও ভালো লাগছে না। খাওয়া টাওয়া সেরে নিয়ে এখন শুয়ে পড়লেই হয়। একবার বিদ্যুৎ চমকের পর প্রচণ্ড জোরে বাজের শব্দ হলো। ইরানি পিছিয়ে এলো কয়েক পা। বাজের শব্দে বুকটা কেঁপে ওঠে। পৃথিবীতে যত শব্দ আছে তার মধ্যে বাজের শব্দটাই বোধহয় সবচেয়ে জোরে। কিংবা অ্যাটম বোমের শব্দ কি আরও জোরে? একটু পরেই হঠাৎ বৃষ্টি থামল, আর আকাশ থেকেও মেঘ কেটে গেল অনেকটা। ইরানি ডাকল, দীপু, দীপু। কোনো সাড়া নেই। বৃষ্টি থেমে যাওয়ার পর বাইরেটা আর তেমন অন্ধকার লাগছে না। ইরানি উঠোনে নেমে এসে আবার ডাকল, মধুদা, দীপু। এবারেও কোনো উত্তর পাওয়া গেল না। কি ব্যাপার, এরা সব গেল কোথায়? একটু দূরে রান্নাঘরের আলোটা দেখতে পাওয়া যাচ্ছে। ইরানি এগিয়ে গেল সেদিকে। কয়েক পা যেতেই পু করে একটা শব্দ হতে লাগলো, খুব কাছেই। ইরানি প্রথমে বুঝতে পারল না শব্দটা কিসের। তারপর দেখল একটা পোকা এই রকম শব্দ করে তার মুখের চারপাশে ঘুরছে। ইরানি ভয়ে মুখটা চাপা দিল দুহাতে। পোকা টোকা সে দু চোখে দেখতে পারে না, কোথায় কুট করে কামড়ে দেবে আর অমনি ঘা হয়ে যাবে। পোকাটা কিন্তু তীক্ষ্ণ শব্দ করে ঘুরতেই লাগলো তার মুখের চারদিকে। ইরানিকে কামড়ালো না। একটু পরে ইরানি টের পেল কি যেন জড়িয়ে যাচ্ছে তার হাতে, সুতোর মতন। ইরানি মুখ থেকে হাতটা সরাতে গিয়ে দেখল মাকড়সার জালের মতন সূক্ষ্ম অসংখ্য সুতো তার হাত আর মুখ জড়িয়ে ফেলেছে। সুতোগুলো কিন্তু শক্ত নয়। ইরানি জোরে জোরে হাত নাড়তেই সেগুলো ছিঁড়ে গেল। পোকাটাই ঘুরে ঘুরে ওই সুতো বুনে চলেছে। ইরানি বেপরোয়া হয়ে গিয়ে এক দৌড় মারল রান্নাঘরের দিকে। পোকাটা কিন্তু ইরানিকে তেড়ে এলো না। আপাতত নিরীহই মনে হয়। পু শব্দ করে উড়ে গেল অন্ধকারের মধ্যে। রান্নাঘরের বারান্দায় দাঁড়িয়ে ইরানি হাঁফাতে লাগল। এ কি অদ্ভুত পোকা রে বাবা! মাকড়সার মুখ দিয়ে এরকম সুতো বেরোয় সে জানে, কিন্তু কোনো পোকার মুখ দিয়ে যে সুতো বেরোয় সে কথা সে কোনো দিন শোনেনি। রান্নাঘরের মধ্যে উঁকি দিয়ে দেখল সেখানে কেউ নেই। তার খুব রাগ হয়ে গেল। দীপুটা বড্ড অবাধ্য হয়েছে। তাকে একা একা ফেলে কোথায় চলে গেল? ইরানি যে তার গার্জেন হয়ে এসেছে সে কথা দীপু মানতেই চায় না। রান্নাঘর থেকে মুখ বাড়িয়ে সে আবার বেশ জোরে দীপু, দীপু বলে ডাকল। এবারে খানিকটা দূর থেকে এক করে বলল, ও দিদি, এখানে এসো, শিগগির এসো। লেবু বাগানের দিকে ঝলসে উঠল একটা টর্চের আলো। পোকাটা এখনো ঘোরাঘুরি করছে কিনা সেজন্য ইরানি একটু ভয় পাচ্ছিল, কিন্তু এক কুড়ির গলার আওয়াজের মধ্যে এমন একটা কিছু ছিল যাতে সে ভয়টা তার এক্ষুনি চলে গেল। সে দৌড়ল লেবু বাগানের দিকে। সেখানে গিয়ে সে আবার দারুণ চমকে উঠল। দীপু মাটিতে এমনভাবে উপুর হয়ে শুয়ে আছে যে দেখলেই ভয় করে। সাংঘাতিক কিছু একটা হয়েছে মনে হয়। এক করেই দীপুকে সাহায্য করার কোনো চেষ্টাই করছে না। একটা বাঁশ দিয়ে লেবু গাছগুলো মারছে আর দুর্বোধ ভাষায় কি যেন বলছে। ইরানি ছুটে গিয়ে দীপুর পাশে বসে পড়ে তার নাকের কাছে হাত দিল। নিঃশ্বাস পড়ছে। দীপুর গা গরম, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ইরানি তার গা ধরে ঝাঁকুনি দিতে দিতে ব্যাকুলভাবে ডাকতে লাগল, দীপু, দীপু। ৩-৪ বার ডাকবার পর দীপু সাড়া দিল। এই দীপু, তোর কি হয়েছে? কোথায় লেগেছে? দীপু আস্তে আস্তে চোখ মেলল। তারপর বলল, কি হয়েছে? আমি এখানে শুয়ে আছি কেন? আমিও তো তাই জিজ্ঞেস করছি। কি হয়েছিল তোর মনে নেই? না তো।
ইরানি মুখ তুলে কড়া গলায় এক কড়িকে বলল, আপনি ওসব কি করছেন? গাছগুলো নষ্ট করছেন কেন? দীপুর কি হয়েছে? এক কড়ি বাঁশ পেটা করতে করতে দুটো বেশ শক্ত লেবু গাছকে একেবারে শুইয়ে ফেলেছে। তারপর আরও মারতে মারতে বলল, তুমি জানো না দিদি, এরা সাংঘাতিক বদমাস, অতি সয়পাজি, হিংসুটে আর কুচুটে। এবারে এদের ঝাড়ে বংশে নির্বংশ করব। কি বাজে কথা বলছেন? দীপুর কি হয়েছে তাই বলুন। এই গাছগুলো ছেলেটাকে মেরেছে, আরেকটু হলে মেরেই ফেলতো, আমি যদি কাছে না থাকতুম। আবার বাজে কথা? গাছ কারুকে মারতে পারে? আপনি ওকে মেরেছেন নিশ্চয়ই। আমি? বারে বা, বারে বা, আমি আছি বলে ছেলেটা বেঁচে গেল। দীপু এর মধ্যে উঠে বসেছে, গায়ের জামা একেবারে জল কাদায় মাখামাখি, মাথা চুলেও কাদা লেগেছে। ইরানি জিজ্ঞেস করল, তোর কোথায় লেগেছে রে? কেউ তোকে মেরেছে? দীপু বলল, কি জানি, মনে পড়ছে না তো। না, কোথাও লাগেনি। আমার কি হয়েছিল? তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি। তাই? এমনি এমনি অজ্ঞান হয়ে গেলুম? বোধহয় আছাড় খেয়ে পড়ে গিয়েছিলি। এই বৃষ্টির মধ্যে একা একা বেরিয়েছিলি কেন? ওই যে এক কড়িদা বলল আমায় কি যেন দেখাবে। ইরানি এক কড়ির দিকে জ্বলন্ত চোখে তাকালো। তার দৃঢ় ধারণা হলো এই এক কড়িও একজন বদ্ধ পাগল। জ্যাঠামশাই কোনো এক হাট থেকে ওকে ধরে এনেছিলেন। এখানে কতজন পাগল আছে কে জানে। দীপুর হাত ধরে সে বলল, চল ঘরে চল, কালই আমরা এখান থেকে চলে যাব। দীপু কোনো আপত্তি করল না, দিদির সঙ্গে হাঁটতে লাগলো। এক কড়ি গজগজ করে বলল, বা রে বা, আমার ওপরে দোষ। আমি ছেলেটাকে বললাম তুমি সহ্য করতে পারবে না, এসব জিনিস নিয়ে কারবার করা কচি কাচাদের কাজ নয়। আমি নিজেই সবসময় তাল সামলাতে পারি না। ঘরে ফিরে এসে ইরানি বলল, চান করে জামা প্যান্ট বদলে নে। বৃষ্টির মধ্যে তুই কেন গিয়েছিলি ওই লেবু বাগানে? দীপু কোনো উত্তর না দিয়ে বাথরুমের দিকে চলে গেল। খানিক বাদে বেরিয়ে আসার পরও সে চুপচাপ, কেমন যেন ফাঁকা ফাঁকা চোখে তাকিয়ে আছে। ইরানি জিজ্ঞেস করল, তোর শরীর খারাপ লাগছে? দীপু দুদিকে মাথা নাড়ল। খিদে পেয়েছে? কিছু খাবি? না। অনেকক্ষণ বাদে কেষ্ট এসে হাজির হয়ে বলল, কি হয়েছিল? খোকাবাবু নাকি আছাড় খেয়েছে? ইরানি বলল, তুমি কোথায় গিয়েছিলে? কেষ্ট বলল, গিয়েছিলাম একটু গ্রামের দিকে, খাবার টাবার তো বিশেষ কিছু নেই। ইরানি বলল, আমরা রাত্রিরে আর বিশেষ কিছু খাবো না, 2 গ্লাস দুধ এনে দিতে পারবে? কেষ্ট চলে গেল দুধ আনতে। সেই দুধ খেয়ে ওরা শুয়ে পড়ল একটু বাদেই। ইরানি দরজা বন্ধ করে দিল নিজের হাতে। কেষ্ট নামের ছেলেটি বাইরের বারান্দায় শোবে। মধ্যরাত পার হয়ে যাওয়ার পর সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন আস্তে আস্তে উঠে বসল দীপু। ইরানি জেগে আছে কিনা তা একটুক্ষণ পরীক্ষা করে দেখল। ইরানির সমানভাবে নিঃশ্বাস পড়ছে। নিঃশব্দে দরজা খুলে পা টিপে টিপে দীপু বেরিয়ে এলো বাইরে। কেষ্টকে পাশ কাটিয়ে সে উঠোনে নেমে পড়ল। দীপুকে যেন কেউ ডাকছে, তার না গেলে চলবে না। দিদিকে কিছু বলার উপায় নেই, তাহলে দিদি বারণ করবে। কিন্তু দীপু এখন বুঝতে পেরেছে ওই লেবু বাগানের মধ্যেই কিছু রহস্য আছে। দীপু বাইরের উঠোনে পা দিতেই তার মুখের ওপর একখানা গোল মতন আলো পড়ল। ঠিক টর্চের আলো নয়, অন্য ধরনের আলো। দীপু ফিসফিস করে বলল, যাচ্ছি। আলোটা তার সামনে পথ দেখাতে লাগলো। দীপু সেই দিকেই চলতে লাগলো এমনভাবে যেন সে ঘুমের ঘুরে হাঁটছে। আলোটা তার সামনে, কিন্তু দীপুর পিছনে একটা পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। দীপু পেছন ফিরে তাকাচ্ছে না একবারও। এত রাত্রে এখানে একজনও জেগে নেই, এখানে কেউ পাহারাও দেয় না। তবে দূরের রাস্তায় একটা গরুর গাড়ি চলার কচর মচর আওয়াজ শোনা যাচ্ছে। দুলছে তার লণ্ঠনের আলো। আলোটা কিন্তু দীপুকে লেবু বাগানের দিকে নিয়ে গেল না, দীপুকে যেন টেনে নিয়ে যাচ্ছে বাগানের বাইরে পুকুরটার দিকে। পুকুরের ঘাটের পাশে একটা আগাছার ঝোপ। আলোটা
দীপুর সামনে থেকে সরে গিয়ে ঝোপটার ওপর পড়তেই হুড়মুড় করে তার ভেতর থেকে একটা লোক বেরিয়ে এলো। লোকটা একটা ধুতি মাল কোচা মেরে পড়ে আছে, গাটা তেল চকচকে, চোখের চঞ্চল দৃষ্টি দেখলেই বোঝা যায় তার মতলব খারাপ। দীপু কিন্তু লোকটাকে দেখে একটুও ভয় পেল না, শুধু থমকে দাঁড়িয়ে পড়ল। তার চোখে দৃষ্টি স্থির। লোকটা আলো দেখেই বেরিয়ে এসেছিল, কিন্তু দীপুর হাতে টর্চ বা অন্য কিছু নেই দেখে বেশ অবাক। আলোটা ক্রমশ জোরালো হয়ে অনেকখানি জায়গায় ছড়িয়ে যাচ্ছে। দীপু জিজ্ঞেস করল, তুমি কে? লোকটা বলল, আমি এখানে একজনকে খুঁজতে এসেছি। কাকে খুঁজতে এসেছ? সে কথা তোমাকে বলবো কেন? তুমি কে হে? এদিক পানে তো আগে তোমায় দেখিনি। আমার কথার উত্তর দাও। দীপুর গলায় রীতিমতন ধমকের সুর। লোকটা চেহারা বেশ বড় সড়ো, দীপুর মতন ছেলেকে তুলে আছাড় মারতে পারে। সে দীপুর ওরকম ভারিকিপনা দেখে চটে গেল বেশ। সে বলল, তুমি যেখানে যাচ্ছ যাও না খোকা, বেশি ফটর ফটর করো না। আমার গরু হারিয়েছে, গরু খুঁজতে বেরিয়েছি। দীপু বলল, মিথ্যে কথা, তুমি একটা চোর। রাত্রিবেলা তুমি গায়ে তেল মেখে চুরি করতে বেরো। বেশ করি, চুরি করি তো তাতে তোমার কি? তুমি আমার সময় নষ্ট করছো, এক্ষুনি এখান থেকে চলে যাও। ওহ, এইটুকুনি ছেলের তেজ কি? আমারে তুমি চেনো না। দীপু রাগ করে বলল, তোমাকে আমি চিনতেও চাই না, যাও। লোকটি বলল, তবে রে, আমার উপর চোটপাট দেখবি? লোকটার কোমরে একটা ধান কাটা কাস্তে গোছা, সেটা তুলে নিয়ে সে দীপুকে মারতে এলো। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত কাণ্ড ঘটল। আকাশে চড়াত করে একটা বিদ্যুৎ খেলে যাওয়ার পরই বজ্রপাতের আওয়াজ হলো, আর তাতে তার হাতের কাস্তেটা জ্বলে উঠল দাউ দাউ করে। লোকটা ওরে বাবা রে, মা রে বলেই দরাম করে পড়ে গেল মাটিতে। অমনি ঝরঝর করে বৃষ্টি নামল, মাত্র অল্প খানিকটা জায়গা জুড়ে সেই বৃষ্টি। দীপু সেই বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে রইল চুপ করে। মাত্র মিনিট খানেক পরেই থেমে গেল সেই বৃষ্টি। গায়ে তেল মাখা লোকটি আস্তে আস্তে উঠে বসে কাতর গলায় জিজ্ঞেস করল, আমার কি হয়েছে? দীপু বলল, কিচ্ছু হয়নি, তুমি বাড়ি যাও। লোকটা বসে থাকা অবস্থাতেই এমনভাবে দৌড় লাগালো যে ঠিক মনে হলো কোনো ওরাং ওটাং। দীপু ঠোঁটে ফুটে উঠল পাতলা হাসি। একটা চোরকে জব্দ করতে পেরে সে বেশ খুশি হয়েছে। কি করে যে ঠিক সময় বজ্রপাত হলো আর রহস্যময়ভাবে সামান্য একটু জায়গায় মোটে বৃষ্টি হলো সে সম্পর্কে দীপুর কোনো কৌতূহল নেই। এবারে সে পুকুরের ঘাটের দিকে কয়েক পা এগিয়ে হাত জোর করে বলল, নমস্কার। দীপু আর ইরানি যখন প্রথম এসেছিল এখানে, তখন পুকুরটা ছিল প্রায় শুকনো। আজ সারা সন্ধে বৃষ্টির জন্যই বোধহয় এখন পুকুরটা জলে ভর্তি হয়ে একেবারে টইটম্বুর। জলের দিকে পেছন ফিরে পুকুর ঘাটে দাঁড়িয়ে আছে একজন মানুষ, টুকটুকে ফর্সা রং, মাথায় একটাও চুল নেই, ঠিক ডিমের মতন মাথা। লোকটি বেশি লম্বা নয়, গায়ে একটা আলখাল্লার মতো জামা, মুখখানা হাসি হাসি। আলোটা এখন সেই লোকটিকে ঘিরে আছে। লোকটি বেশ কয়েক মুহূর্ত নিষ্পলকভাবে দেখল দীপুকে, যেন সে দৃষ্টি দিয়ে দীপুর মনের ভেতরটা পর্যন্ত পরীক্ষা করছে। তারপর সে যেন বেশ খুশি হলো। লোকটি জিজ্ঞেস করল, তুমি ভয় পাওনি আমায় দেখে, তাই না? দীপু দুদিকে মাথা নেড়ে বলল, না। লোকটি বলল, আমাকে ভয় পাবার কিছু নেই, তবুও অনেকে ভয় পায়। তুমি সাধারণ ছেলেদের মতো নও, তুমি অনেক দূরে জিনিস দেখতে পাও, তাই না? দীপু বলল, মাঝে মাঝে পাই। লোকটা একবার ডান দিকে চকিতে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি আমায় আগে কখনো দেখতে পেয়েছো? দীপু বলল, না। মাথায় চুল নেই, আর অত ফর্সা রং বলেই লোকটির ভুরু দুটো যেন বেশি কালো মিশমিশে মনে হয়। লোকটির কথার উচ্চারণ শুনলে মনে হয়
কোনো অবাঙালি বাংলা শিখেছে, কিন্তু বাংলা কথায় কোনো ভুল নেই। লোকটি দীপুর না শুনে বেশ অবাক হয়ে ভুরু তুলে বলল, তুমি আমায় আগে কখনো দেখোনি, তবু আমি ডাকতেই তুমি এত রাত্রিরে চলে এলে? সত্যি তোমার সাহস আছে বলতে হবে। তারপর লোকটি আবার ডান দিকে তাকিয়ে বলল, এহ, আবার বিরক্ত করতে আসছে। আমার হাতে সময় খুব কম। ওই চোরটা খানিকটা সময় নষ্ট করে দিয়ে গেল। দীপু ডান দিকে তাকিয়ে দেখল একটা কুকুর ছুটে আসছে তাদের দিকে। কাছে এসে কুকুরটা বিরাট জোরে ঘেউ ঘেউ করে ডেকে উঠল। দীপু কুকুর ভালোবাসে। লোকটি আলখাল্লার ভেতর থেকে তার একটা হাত বার করতেই দীপু বলে উঠল, ওকে মারবেন না। লোকটি বলল, না, মারবো কেন? আমি কারুকেই মারি না, ওকে শুধু চুপ করিয়ে দিচ্ছি। সত্যি সঙ্গে সঙ্গে ডাক থেমে গেল কুকুরটার। সে লেজ গুটিয়ে পেছন ফিরে দৌড় মারল। লোকটি বলল, আমার হাতে বেশি সময় নেই, এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না। তুমি আমার সঙ্গে এক জায়গায় যাবে? দীপু জিজ্ঞেস করল, কোথায়? লোকটি বলল, সে জায়গার তো কোনো নাম নেই। সে জায়গাটা কোথায় তাও তোমাকে বোঝাতে পারবো না। যেতে চাও তো আমি নিয়ে যেতে পারি, তবে ফিরে আসাটা তোমার ইচ্ছের ওপর নির্ভর করবে। তুমি যদি নিজে আসতে না চাও তাহলে কিন্তু কেউ তোমাকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারবে না। দীপু বলল, হ্যাঁ আমি যাব, আবার ফিরেও আসব। তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। কয়েকটা লেবু গাছ ওরকম ব্যবহার করছে কেন? তখন একটা লেবু গাছ আমাকে মারল, ঠিক মানুষের মতন। কোনো গাছ তো ওরকম করে না, ঠিক যেন হাত বাড়িয়ে ধাক্কা দিল আমাকে। লোকটি বলল, বলবো বলবো, সব বলবো। আগে চলো আমার সঙ্গে। চলুন। লোকটি এবারে এসে দীপুর কাঁধ ছুঁয়ে বলল, তুমি এতক্ষণ স্বপ্নের মধ্যে ছিলে, এখন জাগিয়ে দিচ্ছি তোমাকে। দীপুর সারা শরীরে একটা কাঁপুনি লাগলো। একবার চোখ বুজে তারপরই আবার চোখ মেলে তাকালো। লোকটি মৃদু মৃদু হাসছে। দীপু জিজ্ঞেস করল, আপনি কে? আপনি আপনি লোকটি বলল, তুমি এই মাত্র যে স্বপ্ন দেখলে তা কি তোমার মনে আছে? দীপু বলল, হ্যাঁ, আপনাকে আমি চিনি না, কিন্তু আপনি আমায় কোথায় যেন নিয়ে যেতে চাইলেন। তুমি এখনো সেখানে যেতে চাও আমার সঙ্গে? হ্যাঁ। তাহলে চলো। লোকটি তার আলখাল্লার খানিকটা অংশ জড়িয়ে দিল দীপুর গায়ে। ইরানির ঘুম ভাঙে একটু দেরিতে। জানলা দিয়ে রোদ এসে পড়েছে তার মুখে, তবু সে পাশ ফিরে শুচ্ছে। সকালবেলা মা ডাকাডাকি না করলে সে উঠতেই চায় না। সে যে নতুন জায়গায় এসেছে সে কথা তার মনে নেই। ইরানি আজও ভাবছে মা তো তারা লাগাবেই, তার আগে উঠে কি হবে। বেলা বেশ বারবার পর একসময় কেষ্টা বাইরে থেকে ডেকে বলল, ও দিদিমণি, উঠবে না? তোমরা কি দুধ খাবে, না চা খাওয়ার অভ্যেস আছে? দু তিনবার এরকম ডাকাডাকির পর ইরানি বুঝতে পারল এটা তাদের বাড়ি নয়, এটা বর্ধমানে জ্যাঠামশাইয়ের গ্রাম। ইরানি চোখ না খুলেই বলল, এই দীপু, দরজা খুলে দে, বল আমরা দুধ খাবো। দীপুর কাছ থেকে সাড়া না পেয়ে ইরানি চোখ খুলে তাকালো। পাশের বিছানায় দীপু নেই। তাতে সে চিন্তিত হলো না। দীপু রোজই তার থেকে আগে ওঠে। কলকাতায় দীপু ভোরে সাঁতার কাটতে যায়। বৃষ্টির দিনে ছাদের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকে। ইরানি তাকিয়ে দেখলেও দরজা ছিটকিনি খোলা, একটু শীত শীত লাগছে। ইরানি বিছানা থেকে উঠে গায়ে একটা চাদর জড়িয়ে নিল। তারপর দরজা খুলে বাইরে এসে বলল, কেষ্ট, আমরা চা খাই না, গরম দুধ খেতে পারি। দীপু কোথায়? কেষ্ট বলল, দেখিনি তো, ঘরে নেই। ইরানি বলল, না, গেছে কোথাও ঘুরতে। কেষ্ট বলল, তোমাদের পুকুর ঘাটে যেতে হবে না, বাথরুমে জল তুলে দিয়েছি, ওখানেই মুখটুক ধুয়ে নাও। ইরানি বলল, আমার দুধে চিনি দিও না, আমি মিষ্টি দুধ খেতে পারি না। কেষ্ট বেশ অবাক হলো, মিষ্টি ছাড়া দুধ আবার কেউ খেতে পারে নাকি? কলকাতার মেয়েদের ধরন ধারণই আলাদা।
ইরানি বাথরুমে এসে দেখল দীপুর টুথব্রাশ শুকনো। মুখটুক না ধুয়েই কোথায় গেল ছেলেটা। দাঁত মাজতে মাজতেই ইরানি ঠিক করে ফেলল এখানে থাকবার আর কোনো মানে হয় না। যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় ফিরে যেতে হবে। ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়বে। একটি কচি কলাপাতা রঙের ফ্রক পরে একেবারে কলকাতায় যাওয়ার জন্য তৈরি হয়ে বেরিয়ে এলো ইরানি। দুটো বেশ বড় এনামেলের মগ ভর্তি দুধ নিয়ে হাজির হলো এক কড়ি। খুব গরম দুধ, তা থেকে ধোঁয়া উঠছে। এক কড়ি এক গাল হেসে বলল, তোমরা শুনলুম দুধে মিষ্টি খাও না, তাহলে কি নুন দেব? এসব রসিকতা শোনার মতো মেজাজ নেই এখন ইরানির। সে কলকাতায় ফেরার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। একটা মগ হাত বাড়িয়ে নিয়ে সে জিজ্ঞেস করল, দীপু কোথায়, তাকে ডাকুন। এক কড়ি বলল, তাকে তো আমি দেখিনি। একটা কাঁসার থালায় অনেকখানি মুড়ি আর কয়েকটা মর্তমান কলা হাতে নিয়ে এসে কেষ্ট বলল, কই, তাকে তো খুঁজে পেলুম না। নেবুতলা, পেয়ারা বাগান, পুকুরধার, কোথাও তো সে নেই। ইরানি ভুরু কুচকে বলল, নেই? কোথায় গেল দীপু? দীপুটা এদিক ওদিক ঘুরে বেড়ায় বটে, কিন্তু ইরানিকে না জানিয়ে তো সে বেশি দূরে যাবে না। এক কড়ি হঠাৎ বলল, মাঝরাত্রিরে বেরোয়নি তো আবার? আমার সন্দেহ হচ্ছে। ইরানি মুখ তুলে বলল, তার মানে কি সন্দেহ হচ্ছে? এক কড়ি বলল, দেখো দিদিমণি, তোমার ওই ভাইটি বড় সহজ নয়, বেশ ডাকাবুকো, একেবারে ভয় ডর নেই। ইরানি বলল, এখানে ভয় পাওয়ার কি আছে? এক কড়ি দুদিকে মাথা দুলিয়ে দুলিয়ে বলল, আছে আছে আছে, তাই তো আমি নিশ্রুতি রাতে বেরোই না। কেষ্ট তাকে ধমক দিয়ে বলল, তুমি থামো তো, আমি দেখছি খোকাবাবু কোথায় গেল। দুধের মগটা নামিয়ে রেখে ইরানি উঠে দাঁড়িয়ে বলল, নিশ্চয়ই লেবু বাগানে ঢুকে বসে আছে, চলুন আমি গিয়ে দেখছি। আজ আকাশে একটু মেঘ নেই, সুন্দর রোদ ঝলমল করছে, শোনা যাচ্ছে পাখির ডাক। এরকম একটা সকালবেলা কোনো রকম বিপদ বা ভয়ের কথা কল্পনা করাই যায় না। ইরানি ভাবল, দীপুর মাথায় প্রায় ডিটেকটিভ সাজার শখ চাপে। কোথাও একটা পোড়া দেশলাই কাঠি কিংবা আধখানা পায়ের ছাপ নিয়ে মত্ত হয়ে আছে নিশ্চয়ই। ইরানি প্রায় ছুটতে ছুটতেই চলে এলো লেবু বাগানের কাছে। ভেতরে ঢুকতে যাওয়ার আগেই এক কড়ি বলে উঠল, দাঁড়াও দাঁড়াও, ওই 3টে গাছ বাদ দিয়ে, ওদের ছুঁয়ে না। ইরানি থমকে দাঁড়িয়ে তীব্র দৃষ্টিতে তাকালো এক কড়ির দিকে। এই লোকটা কি যে আবোল তাবোল বকে, তার কোনো মাথা মুন্ডু বোঝা যায় না। কেন এই 3টে গাছ ছোঁয়া যাবে না কেন? এক কড়ি একদিকে আঙুল তুলে বলল, ওই যে ওইটা, ওইটা আর ওইটা, ও 3টে বড্ড পাজি, ওদের বিশ্বাস নেই। ইরানির রাগ হয়ে গেল। তাকে কি ওরা ছেলে মানুষ ভেবেছে, যা তা বলে ভয় দেখাবে? এক কড়ি যে গাছগুলোর দিকে হাত তুলেছে, ইরানি এগিয়ে গিয়ে সেই একটা গাছের গায়ে হাত রাখল। কিছুই হলো না। পরপর 3টে গাছকেই ছুঁয়ে দিল সে। মুখ ফিরিয়ে রাগী গলায় জিজ্ঞেস করল, এই তো ছুলাম, কি হলো কি? এক কড়ি বলল, এখন তোমাকে দেখে গো বেচারা সেজেছে, আসলে ওরা পাজি। তোমার ভাইকে তো ওই একটা গাছই মেরেছিল। ইরানি কেষ্টর দিকে তাকালো। তার মুখ দেখে মনে হয় যেন সেও এইসব কথা একটু একটু বিশ্বাস করে। ইরানি এক কড়িকে ধমক দিয়ে বলল, এসব বাজে কথা আমি আর শুনতে চাই না। তারপর সে ঢুকে পড়ল লেবু বাগানের মধ্যে। কাল রাত্রিরে খুব বৃষ্টি পড়েছে, মাটি ভিজে ভিজে। কেউ এখানে ঢুকলে তার পায়ের দাগ বোঝা যাবে, কিন্তু ইরানি কোনো পায়ের ছাপ দেখতে পেল না। পুরো লেবু বাগানটা ঘুরে দেখে এলো, কোথাও দীপুর কোনো চিহ্ন নেই। জ্যাঠামশাইয়ের মতন দীপুও হারিয়ে যাবে, এটা ইরানি কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তার যেন দম বন্ধ হয়ে আসছে। দীপু কি ইচ্ছে করে তাকে কষ্ট দিতে পারে? পেয়ারা বাগানটা অনেক ফাঁকা ফাঁকা, বাজ পড়ে অনেকগুলো গাছ ঝলসে গেছে। সেই বাগানের ভেতরে ঢোকার দরকার হয় না, বাইরে থেকেই বোঝা যায় যে ভেতরে কেউ নেই। ইরানি চলে এলো পুকুর ধারে। পুকুর ঘাটে লুঙ্গি পরা খালি গায়ে একজন লোক বসে আছে। লোকটি মুখ ফেরাতেই ইরানি চিনতে পারল,
আগের দিনের সেই পাগল মোর্শেদ। কেষ্ট জিজ্ঞেস করল, ও মোর্শেদ ভাই, আমাদের খোকা বাবুটিকে সকালে কোথাও দেখেছ নাকি? কেষ্টর কথার কোনো উত্তর না দিয়ে মোর্শেদ এক দৃষ্টিতে চেয়ে রইল ইরানির দিকে। তারপর বিড়বিড় করে বলল, আর একজন মিসিং, বড়বাবুর পর ছোটবাবু। ওরা আমাকে কেন নেয় না বলো তো? এক করি বলল, তোমাকে আর নিতে বাকি আছে কি? তুমি কি আর নিজের মধ্যে আছো? ওসব কথা ছাড়ো, ছেলেটিকে দেখেছো কোথাও? ইরানির হঠাৎ কান্না পেয়ে গেল। এখানে কি সবাই পাগল? কারুর কাছ থেকে একটা সহজ উত্তর পাওয়া যাবে না? দীপুকে সে এখন কোথায় খুঁজবে? ইরানি অতি কষ্টে নিজেকে সামলালো। এদের সামনে সে কিছুতেই দুর্বলতা প্রকাশ করবে না। কেষ্টর দিকে ফিরে বলল, আমি থানায় যাব। মোর্শেদ বলল, থানায় গিয়ে কি লবডঙ্কা হবে? এ কি শীত কাটা কিংবা গরু চুরির ব্যাপার? মাঝরাত্রিরে এই পুকুর ধারে এসে দাঁড়িও, তার যদি দেখা পাও। এক করি বলল, তুমি কি কাল মাঝরাত্রিরে এসেছিলে? মোর্শেদ দুদিকে মাথা নেড়ে বলল, না গো না, আমি চাইলেও আসতে পারি না, পেছন থেকে চুল টেনে ধরে। ইরানি এবার মধুকে ডেকে বলল, আমি থানায় যাব। মধু বলল, হ্যাঁ, তা তো থানায় যেতেই হবে, আর উপায় কি? এক করি, তুমি দিদিমণিকে থানায় নিয়ে যাও। এক করি চমকে উঠে বলল, আমি? ওরে বাপরে, আমি থানা টানায় যাই না। কেষ্ট বলল, তোমায় তো এমনিতেই যেতে হবে, কাল দারোগাবাবু হুকুম দিয়ে গেছেন না, না গেলে তোমায় হাত কড়া দিয়ে নিয়ে যাবে বলেছে। ইরানি মধুকে জিজ্ঞেস করল, আপনি যাবেন না? মধু বলল, আমি বরং এখানটায় থাকি, যদি খোকাবাবু এসে পড়ে। আমার তো মনে হয় এদিক সেদিক আছে, গায়ের দিকেও যেতে পারে। মোর্শেদ বলল, সে গুড়ে বালি, থানাতেও পাবে না, গাঁয়েতেও পাবে না। ইরানি এক কড়িকে বলল, চলুন। এক কড়ি বলল, আসছি, একটুখানি দাঁড়াও। এক দৌড়ে এসে চলে গেল রান্নাঘরের দিকে। একটু বাদেই ফিরে এলো, কাঁধে একটা গেরুয়া চাদর, হাতে একটা পুঁটলি। কেষ্ট জিজ্ঞেস করল, এসব কোথায় নিয়ে যাচ্ছ? এক কড়ি মুখ ঝামটা দিয়ে বলল, তোমাদের কোনো সোনাদানা নিয়ে যাচ্ছি না। আমায় কি চোর ঠাউরেছ? আমি কালী সাধক, থানায় গেলেই তো আমাকে গারদে ভরে দেবে। সেখানে আমার পান সুপারি নিয়ে যেতে হবে না? চলো তো দিদিমণি। লম্বা তালগাছ দুটোর মাঝখান দিয়ে ওরা এসে পড়ল গ্রামের রাস্তায়। ইরানির বুকের মধ্যে উথাল পাথাল করছে। সত্যিই দীপু নেই। সে বারবার ফিরে তাকাতে লাগলো পেছন দিকে, যেন দীপু ইচ্ছে করে কোথাও লুকিয়ে আছে, এক্ষুনি বেরিয়ে সে হাসবে। খানিকটা যাওয়ার পর ইরানি জিজ্ঞেস করল, থানা কত দূরে? এক করি বলল, তা একটু দূর আছে, মাঠের মধ্যে দিয়ে গেলে সংক্ষেপে হয়। তুমি কি মাঠ দিয়ে হাঁটতে পারবে? হ্যাঁ পারবো। ডান দিকে নেমে পড়ো তাহলে, আলের ওপর দিয়ে যেতে হবে। একটু সাবধানে দেখে শুনে হাঁটো, সাপ খোপ থাকতে পারে। একটা কথা জিজ্ঞেস করব, সত্যি উত্তর দেবেন? বলো দিদিমণি, সত্যি কথা বলবো না কেন? আপনি কি সত্যি পাগল, না ইচ্ছে করে পাগল সাজার ভান করেন? এই দেখো, আমি সত্যিকারের পাগলও নই, সেজেও থাকি না, আমি এই রকমই। তবে তখন বললেন কেন তিনটে গাছ পাজি? গাছেদের মধ্যে তিনটে পাজি, তিনটে ভালো, এরকম আবার হয় নাকি? ও তুমি বুঝবে না দিদিমণি, তোমার ভাই খানিকটা বুঝেছিল। ওসব বোঝবার জন্য আলাদা চোখ চাই। একটা তক্ষক ডাকছে, শুনতে পাচ্ছ? তক্ষক কি? তাও জানো না? গিরগিটি দেখেছ তো? বড় গিরগিটির মতন এক ধরনের সাপ। ভয়ের কিছু নেই, অনেক দূরে আছে। ওই যে সামনে অশ্বত্থ গাছটা দেখছো, ওর কোটরে বসে ডাকছে। ওই তক্ষকটা আসলে এই মাত্র আমায় একটা কথা বলল, আমায় সাবধান করে দিল। এখন এটা তুমি বিশ্বাস করতেও পারো, নাও পারো। আপনি কি আমাকে রূপকথা শোনাচ্ছেন? রূপকথায় জন্তু জানোয়াররা কথা বলে। ভালো বলেছ, বুঝলে দিদিমণি, আমাদের মতন মানুষের কাছে এই জীবনটাই রূপকথা। তক্ষক কি বলল আপনাকে? বলল, ওহে এক করি, আজ একাদশী, আজ থানায় যেও না।
গেলে তোমার বিপদ হবে। এত দুশ্চিন্তা আর উৎকণ্ঠার মধ্যেও ইরানি হেসে ফেলল। এক করে কিন্তু ঘোরালো মুখ করে বলল, হাসলে তো? বিশ্বাস হলো না? তোমরা শহরের লোক অনেক কিছু মানো না। থানায় গেলে আপনার বিপদ হবে তা এত দূরে বসে ওই তক্ষক জানলো কি করে? ভূমিকম্প হওয়ার অনেক আগে পিঁপড়েরা তা টের পেয়ে যায়। মানুষ যা জানতে পারে না তা পিঁপড়ের মতন ওইটুকু প্রাণী জানতে পারে কি করে? আপনি পশু পাখিদের ভাষা বোঝেন? এক এক সময় বুঝি, এক এক সময় বুঝি না। কার কাছে শিখেছেন? ও শিখতে হয় না। মনটা যখন চাঙ্গা থাকে তখন আপনা আপনি সব টের পাওয়া যায়। আমি এরকম কথা আগে কখনো শুনিনি। তবে একটা কথা হঠাৎ মনে পড়ল। রামায়ণে পড়েছি রামচন্দ্র বনের পশু পাখি গাছপালাকে জিজ্ঞেস করেছিলেন সীতা কোথায়। আপনি যখন ওদের ভাষা বোঝেন তখন ওই তক্ষকটাকে জিজ্ঞেস করুন না দীপু কোথায় গেছে। সে কোথায় গেছে তা তো আমি বুঝেই গেছি, কিন্তু বলবার উপায় নেই যে। তার মানে দীপু কোথায় আছে তা জেনেও আপনি বলবেন না, শুধু শুধু আমায় থানায় নিয়ে যাচ্ছেন? থানায় তো তুমি ইচ্ছে করে যেতে চাইলে, আমি যাবার কথা বলিনি। দীপু কোথায়? সে কথা বলার উপায় থাকলে তো বল তুমি। বলতে গেলে ওনারা আমার গলা চেপে ধরবে। ওনারা কারা? সে কথাও বলা যাবে না। সব কথা কি আর সব সময় বলা যায়? আপনি আমাকে ভূতের ভয় দেখাচ্ছেন? ভূত মোটেও নয়। এখানে একটু দাঁড়াও। তুমি যখন বললে তখন একবার জিজ্ঞেস করে দেখি। মাঠের মধ্যে একলা একটা অশ্বত্থ গাছ দাঁড়িয়ে। ওরা তার কাছে এসে পৌঁছেছে। এক করি তার মুখের দুপাশে দুহাত দিয়ে অদ্ভুতভাবে আওয়াজ করল, তক্ষ তক্ষ। সঙ্গে সঙ্গে গাছের কোনো একটা জায়গা থেকে ঠিক সেই রকম আওয়াজ এলো, তক্ষ তক্ষ তক্ষ। ইরানের সারা গা শিউরে উঠল একবার। এক করির মুখে এক গাল হাসি। ইরানির হাত ধরে বলল, কি উত্তর দিয়েছে জানো? বলো তোমার ভাই ভালো আছে, চিন্তা করো না। আমিও তাই জানতুম। ওরা ছোট ছেলেদের কোনো ক্ষতি করে না। ইরানি আর চোখে জল আটকাতে পারল না। হাত দিয়ে চোখ মুছতে মুছতে এবার সে বলল, আপনি আপনি সত্যিই একটা খারাপ লোক, অকৃতজ্ঞ। আমার জ্যাঠামশাই আপনাকে আশ্রয় দিয়েছিলেন, আপনি তার প্রতিদান দিচ্ছেন এইভাবে? দীপু কোথায় আছে তা জেনেও আপনি আমাকে সেখানে নিয়ে যাবেন না? এক করেই তার মাথায় হাত দিয়ে বলল, ও কি দিদিমণি, তুমি কাঁদছো কেন? আমি কি ইচ্ছে করে তোমায় কষ্ট দিতে চাই? আমার উপায় নেই যে। ওই সব কথা বলতে গেলেই আমার জিভ আটকে যায়। বিশ্বাস করো, আমি যদি জোর করে বলার চেষ্টা করি তাহলে আমার কি হবে জানো? একেবারে বাকরোধ হয়ে যাবে। এসব হলো তন্ত্র মন্ত্রের ব্যাপার। এসব নিয়ে ছেলে খেলা করতে নেই। মুর্শেদ মাস্টার তো ওই করতে গিয়েই পাগল হয়ে গেছে। দীপুকে নিয়ে আজ সকালেই আমি কলকাতায় ফিরে যাব ভেবেছিলুম। আজ না হয় কাল যাবে। দীপু কোথায় আপনাকে বলতেই হবে। আচমকা হাউ হাউ করে কেঁদে ফেলল এক করি। সেই অবস্থাতেই হাত জোর করে বলতে লাগলো, আমায় ক্ষমা করো দিদিমণি, ক্ষমা করো। এইটুখানি শুধু বলি, আমার কোনো দোষ নেই। আমি চলে যাচ্ছি, আর আমার মুখ দেখতে হবে না তোমাকে। আপনি চলে যাবেন মানে? আমি থানায় পৌঁছবো কি করে? ওই যে পুকুর ধারে বাড়িটা দেখছো, ওইটাই থানা। তুমি সিধে চলে যাও। আমি গেলেই আমাকে ধরে রাখবে। আমি এইখান থেকে বিদায় নিচ্ছি। বড়বাবু আমায় ডেকে এনে অন্ন দিয়েছিলেন, তার ঋণ জন্মে শোধ হবে না। চলি দিদিমণি। এক করি পিছন ফিরে এক দৌড় লাগালো। ইরানি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল এক কড়িকে আর ডাকলেও ফেরানো যাবে না। তারপর সে নিজেই পুকুর ধার দিয়ে এসে থানার মধ্যে ঢুকল। ভেতরে দারোগাবাবু বসে আছেন চেয়ারে। টেবিলের উল্টো দিকে বসে আরেকটি লোক ঝুঁকে পড়ে তার সঙ্গে কথা বলছে। লোকটি একবার মুখ ফেরাতেই ইরানি তাকে চিনতে পেরে চমকে উঠল। এই যে সেই ট্রেনের অদ্ভুত লোকটি, যে ডাকাতদের জব্দ করে তাদের রিভলভারটা নিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে গিয়েছিল।
সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কালো পর্দার ওদিকের দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব তৃতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।